आज हमारे मॉर्निंग टाइम के इस खास शो में हमारे साथ हैं आरएसएस के प्रचारक एवं प्रमुख व्यक्तियों में एक विप्लव राय जी। आज हम जानना चाहेंगे आरएसएस के बारे में, इनकी जर्नी के बारे में। सर, एक चीज़ हमारे दर्शक ये जानना चाहते हैं कि आपने अपना बहुमूल्य समय आरएसएस के साथ दिया है। ये प्रेरणा, आरएसएस से जुड़ने की प्रेरणा आपको कहाँ से मिली? আমি আসানসোল জেলার মানুষ। আসানসোলে ছোটোবেলায় খেলাধুলা তখন ছিলই, খেলাধুলার একটা প্রভাব ছিল। ছাত্র অবস্থায় ফুটবল খেলা, অন্যান্য খেলাতেও ছিলাম। সাইকেল চালানো খুব শখ ছিল। সাইকেল চালাতে চালাতে একটা মাঠে ভালো একটা কার্যক্রম হচ্ছে আমি দেখলাম। দেখার পরেতে ওখানে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পড়ার পরে ওইটা 1968 সালে মাঠে দাঁড়িয়েছিলাম। তো মাঠে তখন ওদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে এক ব্যক্তি আমার কাছে এলেন, এসে জিজ্ঞাসা করলেন, নাম জিজ্ঞেস করলেন, কোথায় থাকি জিজ্ঞেস করলেন। করার পরে কি করি, বিকেল বেলায় কী করে? আমি বললাম সাইকেল চালাই। এই যে সাইকেল এই নিয়ে দাঁড়িয়েছিলাম, সাইকেল চালাই। তো উনি বললেন যে এইখানে আসতে পারো, বিকেলে খেলাধুলা হয়। কি কি খেলা? তো কবাডি খেলা হয়, হাডুডু খেলা হয়, সিটিং খো খেলা হয়, এইরকম খেলা হয়, লাঠি খেলা হয়। তো একটা লাঠি খেলার উপরে একটা ছোটোবেলা কীভাবে একটা মনের মধ্যে এই ভাব এসেছিল যে লাঠি খেলা খেললে শরীর ভালো হয়। তো পরের দিন ওইখানে গেলাম। তো ঠিক সময় 5টার সময় গেলাম। যাওয়ার পরে 1 ঘন্টা কার্যক্রম করলাম। করার পরে সকলে সেই ওই যে প্রথম দিনের যে কথা আলাপ যেটা ছিল, সেইটা এত আত্মিক ভাব ছিল তার মধ্যে যে আমি ওই কথাটা মানে পরের দিন ওইখানে আসবো না এটা আমি ভাবতেও পারলাম না যে আমি কেন যাব। এরকম তো অনেকেই বলে, কিন্তু এই যে বলার মধ্যে একটা আত্মিক ভাব ওই মাত্র 5-7 মিনিটে, তো ওইখান থেকে একটা প্রেরণা পেলাম। পাওয়ার পরে ওখানে যাওয়ার পরে ওখানে যারা আগের থেকে আসে, পুরনো যারা আছে, তাদের সঙ্গে সম্পর্ক, কথাবার্তাতে তাদের মধ্যে বোঝাই গেল না যে আমি সেখানে নতুন ব্যক্তি। তো এই যে সংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এই রকম একটা পরিবেশ, যে পরিবেশের মধ্যে সকলে আমরা এক, এই ভাবনা নির্মাণ করে, সেটা আমার অনুভবে এসেছিল। পরে এগুলো আরও যারা যারা আছে তাদের কথা প্রসঙ্গেও আমার কাছে এসেছে। তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 1925-এ নাগপুরে শুরু হয়েছে। ডাক্তার হেডগেওয়ার একজন জন্মজাত দেশভক্ত ছিলেন। তো উনি লেখাপড়া করার জন্য, মেডিকেল পড়ার জন্য কলকাতায় এসেছিলেন। কলকাতা এসে এখানে মেডিকেল কলেজ, তখন এই মেডিকেল কলেজটা বউবাজারে ছিল একটা ছোট বাড়িতে, সেইখানে ভর্তি হয়েছেন। হওয়ার সঙ্গে সঙ্গে অনুশীলন সমিতি পুলিন বিহারী দাসের সঙ্গে তার যোগাযোগ সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়। একদম 1 বছরের মধ্যে তার যে কোর টিম, সেই কোর টিমের সঙ্গে উনি যুক্ত হয়ে গেছিলেন। তো এই যে ওই যে সংঘ প্রতিষ্ঠাতার যে ব্যবহার, সেই ব্যবহার মানে বাংলার মানুষকেও আকৃষ্ট করেছে, বাংলার মানুষও তাকে আকৃষ্ট করেছিল। সেই কারণে 1 বছরের মধ্যে একটা অন্য প্রদেশ থেকে আসা, অন্য ভাষার মানুষ, তার সঙ্গে এই সম্পর্ক হওয়াটা কম বড় নয়। তাকে আইডেন্টিফাই করা, তাকে কাজে লাগানো, তার কাজ দেখা, কাজ সচেতন কাজ, যে যোগ্যতা, এগুলো তো বিচার সেই দিন করে। তখন তো ডাক্তার হয়নি, কেশব এটা সেখানে লাঠি খেলা শিখেছিলেন। নাগপুরে ফিরে যাওয়ার পরে সংঘতে সেই লাঠি খেলা, পুলিন বিহারী দাসের যে লাঠি খেলা, একসময় সারা দেশে যুবকদের শক্তি সঞ্চয়, আন্তরিক শক্তি সঞ্চয়ের ছিল, টুলস যাকে বলা হয়, সেইটা ছিল লাঠি। তো সেই লাঠি খেলা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে আর আজকেও আছে। তো এই সংগঠনের সঙ্গে এইভাবে যুক্ত হয়েছে।
যত দিন গেছে ভালো ভালো মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। সংঘ প্রতিষ্ঠাতার সঙ্গে তো পরিচয় হয়নি, সংঘ প্রতিষ্ঠাতা 40-এ মারা গেছে, আমি 68-তে সঙ্গে এসেছি। কিন্তু দ্বিতীয় সরসংঘ চালক পরম পূজনীয় শ্রী গুরুজি MS গোলওয়ালকার, তো ওনার সঙ্গে দেখা হয়েছে, দুবার দেখা হয়েছে। তো ওনারও যে মানুষের সঙ্গে সম্পর্ক, আত্মিক সম্পর্ক, উনি আমরা বৈঠক আছি 50 জনের মিলে বৈঠক করছে, একটা মিটিং করছে, সেই মিটিংয়েতে আর উনি সবার সঙ্গে পরিচয়, এটা সঙ্গের একটা বৈশিষ্ট্য হচ্ছে সকলের সঙ্গে পরিচয় করা, একদম পারিবারিক পরিচয়ের মতন পরিচয় করা। তো উনি পরিচয় করার পরে সমস্ত যতজন ওখানে আছে সকলকে নাম ধরে পরের কথা, পরের প্রশ্ন, পরের কথোপকথন নাম ধরে ডেকে আর করেছেন। তো এই যে এটাতেও আমরা অভিভূত হয়েছি যে একজন এত বড় ব্যক্তি, সে আমাদের 50 জনের নাম মুখস্থ হয়ে গেছে একবার পরিচয় করার পরে। তো এইগুলো শৈলী, এইগুলো মানুষের মানে কুশল মানুষের একটা গুণ, সেই গুণগুলো আমাদের মধ্যেও আমরা সমাহিত করেছি। তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে এইভাবেই যুক্ত হয়েছি। তারপর একের পর এক 71 বাংলাদেশের যুদ্ধ, 75-এর এমার্জেন্সি, 81-82-তে সারা দেশে 71 রথযাত্রা, 84-85-তে রাম মন্দিরের আন্দোলন, 92-এর রাম মন্দিরের আন্দোলন ইত্যাদি আরও সমস্ত সামাজিক কাজের সঙ্গেও আমরা যুক্ত ছিলাম, संघের কাজের সঙ্গে যুক্ত ছিলাম। जिस तरह से पश्चिम बंगाल में आरएसएस का प्रचार प्रसार हुआ या जिस तरह से लोग जुड़े, इसके पीछे मुख्य कारण क्या है कि लोग आरएसएस में इतना ज्यादा कनेक्ट हुए? पहले से काफी लोगों की संख्या बढ़ी, इसके पीछे क्या है? बंगाल के लोगों में राष्ट्रवाद है, इन बिल्ड राष्ट्रवाद है बंगाल के लोगों में, लेकिन उसको दिखा नहीं जाता है। आज के ज़माने में नहीं। लोकमान्य तिलक जी ने बताया, व्हाट बंगाल थिंग्स टुडे इंडिया थिंग्स टुमारो। इसका कारण ही था बंगाल के लोग देश को सम्मान ज़्यादा से ज़्यादा करते थे, लेकिन उसका दिखावा कम था। ये नेचर के कारण है। तो इसलिए बंगाल में भी संघ का काम जब शुरू हुआ तो बंगाल में भी डॉक्टर हेडगेवार के बाद पूजनीय श्री गुरुजी आए, बाला साहेब देवरास तृतीय सरसंघ चालक, वो तब युवा थे। तो उस समय वो बंगाल में प्रचारक के रूप में आए। तो प्रचारक के रूप में आने के बाद यहाँ संघ का काम हुआ। संघ का काम बढ़ते गया, कम नहीं हुआ। बहुत कठिन स्थिति में भी संघ का काम कोई रोक नहीं पाया। ये ताकत कैसे हुआ? संघ में एक आदमी जुड़ गया तो वो कभी बाहर नहीं गया, भले वो बैठ गया, भले वो काम नहीं कर पाया, भले वो उनको, लेकिन मन मुटाव नहीं हुआ। वो संघ छोड़ने का ऐसा मुसीबत भी नहीं आया। तो अपने से वो जैसा अवगुंठन होता है वो करते हैं। फिर जब समय आया, सुयोग आया, फिर निकल कर काम किया और बेहतर तरीके से काम किया। तो ये संघ का काम बंगाल में भी कभी कम नहीं हुआ। ये बात सही है। ये दिखा नहीं गया, लेकिन कम नहीं हुआ। पूरे देश के साथ, पूरे देश में भी संघ का काम जैसे जैसे बढ़ते गया, यहाँ मानिए संघ का काम दूसरे प्रांत में 10% बढ़ोतरी हुई। तो हमारे बंगाल में 10% नहीं हुआ, लेकिन 8% तो बढ़ोतरी हुई। तो ये तो हमको यहाँ का काम करने का जैसा वातावरण है, उस वातावरण में हम काम करेंगे। तो कैसे करेंगे वो हम तय करते, वो करने के बाद हम आगे बढ़ते। तो इसलिए हमको कठिनाई कभी महसूस नहीं हुआ।